This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করবো অনির্বাণের চক্রব্যূহ। আর শুরুতেই অন্য দিনের মতো একদম নিয়ম মেনে সাতের সেরা। 53 বছর পর ফের একবার 71-এর পর 25 কাল বাংলা সহ দেশের 259টি জায়গায় সিভিল ডিফেন্সের মক ড্রিল আওতায় কলকাতা সহ 18টি জেলা অসামরিক মহড়া জল্পনা তীব্র। যুদ্ধ কি তবে আসন্ন? তৈরি থাকুন। বাংলা সহ বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে বার্তা কেন্দ্রের। আলোচনায় NDRF এর ডিজি। কেন্দ্রের নজরে বাংলার 17টি জেলা অতি স্পর্শকাতর। জেলায় জেলায় কন্ট্রোল রুম তৈরির নির্দেশ। কলকাতা জেলা মিলিয়ে 95টি সাইরেন সিস্টেম, রাজ্যে 62টি স্যাটেলাইট ফোন সব কার্যকরী করে তোলার নির্দেশ। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন, কিভাবে উদ্ধার, প্রস্তুতিতে নজর নবান্নের। পহেলগাঁও হামলার 72 ঘন্টা আগে প্রধানমন্ত্রীর হাতে গোয়েন্দা রিপোর্ট। বাতিল করেন জম্মু কাশ্মীর সফর, এমনই দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। সুরক্ষা বাহিনীর মনোবলে আঘাত, খার্গেকে পাল্টা আক্রমণ বিজেপির। পহেলগাঁও কাণ্ড থেকে শিক্ষা, পুরীর জগন্নাথ মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় NSGর প্রতিনিধি দল। রথযাত্রার প্রাক্কালে বিশেষ নজর নিরাপত্তায়, NSGকে সহযোগিতায় ওড়িশার রাজ্য পুলিশ। আপাতত নিয়োগ করবেন না, সুপার নিউমেরারি মামলায় রাজ্য সরকারকে মৌখিক নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। অন্তর্বর্তী স্থগিতাদেশ তোলার আর্জি জানিয়ে রাজ্য সরকার আজ আদালতে যায়, শুনানি আগামীকাল। মঙ্গলের পর বুধবারও বঙ্গ বিজেপির বৈঠক। 26-এর আগে বাংলায় কোথায় দাঁড়িয়ে দলের সংগঠন, বুথ স্তর পর্যন্ত কি পরিস্থিতি, বিশ্লেষণে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকে উঠতে পারে দিলীপ ঘোষের প্রসঙ্গ, জল্পনা তীব্র। আজ অনির্বাণের চক্রব্যূহ শুরু করব 129 বছর আগের কথা দিয়ে। 1896 মুর্শিদাবাদের বহরমপুর ছাড়িয়ে সারগাছিতে হাজির হলেন এক সন্ন্যাসী। কি তার পরিচয়? তিনি রামকৃষ্ণ পরমহংসের 16 জন সাক্ষাৎ শিষ্যের অন্যতম, স্বামী বিবেকানন্দের গুরু ভাই, স্বামী অখণ্ডানন্দ। স্বামী বিবেকানন্দের ভাষায় যার ডাকনাম হয়েছে গঙ্গাধর থেকে গ্যাঞ্জেস। তো হেন গঙ্গাধর বা গ্যাঞ্জেস সারগাছিতে যেদিন পৌঁছলেন তারও 1 বছর পরে শিকাগো ধর্ম মহাসভা এবং তারপরে গোটা আমেরিকা ও ইউরোপ সফর শেষ করে 1897-এ ভারতে ফিরবেন স্বামী বিবেকানন্দ। আর সেই বছরই 23শে জানুয়ারি এই কলকাতারই ভবানীপুরে এলগিন রোডে জন্মাবেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু এসবেরও আরও 1 বছর আগে সেখানের অখ্যাত সারগাছি গ্রামটাই হয়ে উঠেছিল স্বামী অখণ্ডানন্দের কর্মভূমি। কিভাবে? বরাবরই সেবা তার অত্যন্ত প্রিয় বিষয়। বরাবরই সুযোগ খুঁজতেন ঠাকুরের শিবজ্ঞানে জীব সেবা, যে আদর্শ স্বামীজি রূপায়ণ করেছিলেন 1897-এ বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর। প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করবার সেবাব্রত, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে কাজ করার সেবাব্রত গ্রহণ করার পর স্বামী অখণ্ডানন্দ অনেক আগে থেকেই তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তাই বরানগরের মঠ বা আলমবাজারের মঠ যখন দানা বাঁধছে না, বাঁধেনি, তখন একদিকে বিবেকানন্দ কোথায় গেলেন, কি করলেন? তার সাধের গুরু ভাই নরেনকে অনুসরণ, তার পিছু পিছু সব জায়গায় গিয়ে হাজির হওয়া, আর অন্যদিকে সেবার সামান্যতম সুযোগ পেলে সেই সেবাকাণ্ড সংগঠিত করা। এই ছিল স্বামী অখণ্ডানন্দের কাজ। তো সারগাছিতে তিনি অ্যাকচুয়ালি প্রথম তৈরি করলেন রামকৃষ্ণ মঠ মিশনের এই সেবা আশ্রম। এই অবস্থায় তিনি চিঠি লিখলেন গুরু ভাই স্বামী বিবেকানন্দকে, বললেন কিভাবে চালাবো, তুমি কি বলো, তোমার গাইডলাইন্স দাও। স্বামীজি তখনও বিদেশে, ওই যে বললাম 1 বছর বাকি তখনও দেশে ফিরতে। তো গুরু ভাই অখণ্ডানন্দ বা গ্যাঞ্জেসের কাণ্ডে অত্যন্ত আনন্দিত স্বামী বিবেকানন্দ বললেন, কি আবার, অর্থ ও লোকবলের প্রাথমিক বন্দোবস্ত আমি করে দিচ্ছি, আরও কিছু তরুণ যুবককে নিয়ে আয় যারা আগামী 50 বছর দেশের মানুষের সেবা আর দেশের সেবাকেই একমাত্র কাজ বলে মনে করবে, ওটাকেই ধর্ম বলে মনে করবে। আর লিখলেন, অনাথ আশ্রম করবি, খুব ভালো কথা, সমাজের সব ধর্মের সব রকমের মানুষকে নিয়ে আয়, কিন্তু মাথায় রাখিস সেবা করার জন্য কারুর জাত বা ধর্ম নিবি না। এখানে হিন্দু ছেলে এলে যে কোনো বর্ণের হোক,
নির্দিষ্ট বয়সের পর তার উপবিদ করাবি, অর্থাৎ পৈতে, মানে উপনয়ন সংস্কার। আর যদি মুসলমানের ছেলে হয়, জানতে পারিস অনাথ আতুর কিন্তু মুসলমানের ছেলে, সুন্নাত করাবি বয়স হিসেবে এলে, অর্থাৎ যখন বয়স হবে তার। আর যদি খ্রিস্টান ছেলে হয়, অবশ্যই ব্যাপটাইজ করাবি। সবার ধর্ম রেখে সেবা করবি, তাতেই ঠাকুর সন্তুষ্ট হবে। তো ওই আশ্রমেই একসময় এসে পৌঁছলেন বেশ কয়েক বছর পর, মানে ধরুন প্রায় 34, 35, 36 বছর পর এক মারাঠি যুবক। ততদিন ওই মারাঠি যুবক প্রাণীবিদ্যা স্নাতকোত্তর হয়ে গিয়েছেন, আইনের ডিগ্রি অর্জন করে ফেলেছেন। তিনি স্বামী অখণ্ডানন্দের শিষ্য হতে চান। আসলে বলা হলো তিনি রামকৃষ্ণ সেবা কাজে, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সেবা কাজে অন্যতম অংশীদার হতে চান। দেশের সেবা করবেন, কিন্তু ওই নরনারায়ণ জ্ঞান, এমনটাই ইচ্ছে ওই যুবকের। তো সেবা কাজে ব্রতী হলেন নাগপুরের সেই তরুণ। 1937 সালে 13ই জানুয়ারি, দিনটা ছিল মকর সংক্রান্তি। সেদিন স্বামী অখণ্ডানন্দের কাছে ওই সারগাছি আশ্রমে বসেই দীক্ষা নিলেন যুবক। কিন্তু স্বামী অখণ্ডানন্দ বললেন, দীক্ষা তোমায় দিচ্ছি বাবা, কিন্তু সন্ন্যাস দেব না। তোমাকে হিমালয়ে যেতে হবে না, পর্বত গুহায় গিয়ে জপ ধ্যান তোমার কাজ নয়। তোমাকে জনসমাজের কাজে নিযুক্ত থাকতে হবে, সে কাজ যথাসময়ে তোমার সামনে আসবে। মিশন বা আশ্রম তোমার জন্য নয়। এর কিছুদিন পরই স্বামী অখণ্ডানন্দ প্রয়াত হন। স্বামী অখণ্ডানন্দের শেষ শয্যায় তার অসম্ভব সেবা করে গিয়েছেন ওই যুবক। তিনি ফিরে যান তারপর নাগপুরে। তিনি তখনও পর্যন্ত দোলাচলে ছিলেন, সংসার না সন্ন্যাস নাকি দেশের সেবায় অন্য কোনো কাজ। তাকে ঠিক এই সময় পেয়ে লুফে নিলেন কেশব বলিরাম হেডগেওয়ার। তার একটি ছেলের প্রয়োজন ছিল, যে তার প্রতিষ্ঠিত সংঘকে এগিয়ে নিয়ে যেতে পারে। গুরুজি বলে পরিচিতি পেলেন ওই ছেলেটি পরবর্তীকালে কেশব বলিরাম হেডগেওয়ারের পর। নাম সেই যুবকের মাধবরাও সদাশিব গোলওয়ালকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক। আর স্বামী অখণ্ডানন্দ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৃতীয় সংঘাধ্য, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শিবানন্দের পর। তো মুর্শিদাবাদের ইতিহাসে এসব আছে, কিন্তু এর সঙ্গে একটা ভয়ঙ্কর চূড়ান্ত বাস্তবতাও আছে। ওই যে সময় স্বামী অখণ্ডানন্দের কাছে এসছেন পরবর্তীকালের মাধবরাও সদাশিব গোলওয়ালকার, ঠিক সেই সময় 30-এর দশকে মুর্শিদাবাদে যেমন সোনালী অধ্যায় ছিল, তেমন কিছু ভয়ঙ্কর কালো অধ্যায়ও ছিল। 25 কিলোমিটার দূরে এই সারগাছি আশ্রম থেকে খোশবাসপুরে জন্মেছিলেন এই কাছাকাছি সময় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। 1930-এ আলকাপের ওস্তাদ, বাংলা সাহিত্যের বটবৃক্ষ, তার কর্নেল পড়েনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। বাঁশি আর কলমই যার জীবনের ধর্ম, নির্বাসিত বৃক্ষ নামে তার যে আত্মকথা, তাতে সৈয়দ মুস্তাফা সিরাজ লিখছেন, জন্মেছিলাম মুর্শিদাবাদ জেলার রাঢ় অঞ্চলের পাড়াগায়ে। বাইরের চারপাশে সারা এলাকা জুড়ে যে জনগোষ্ঠী, তাদের মধ্যে অনেক দুর্ধর্ষ হিংস্র মানুষ ছিল, যাদের দু চোখে ছিল হত্যার নেশা। কথায় কথায় রক্তপাত হতে দেখেছি। মুসলমান চাষি, বাগদি, গোয়ালাদের সঙ্গে প্রায় সংঘর্ষ হতো। অবিকল যুদ্ধের মতো ব্যূহ তৈরি করতেন তারা, সশস্ত্র সৈনিকদের মতো তারা দাঙ্গায় লিপ্ত হতো। সৈয়দ মুস্তাফা সিরাজ, ওই খোশবাসপুরে জন্মানো সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদের এই ছবিটাও এঁকে দিয়েছে। জানি না সে কারণেই কিনা, অথবা আরো অন্য কিছু দেখে কিনা, মাধবরাও সদাশিব গোলওয়ালকার এদেশের 3 শত্রু চিহ্নিত করেছিলেন তার বাঞ্চ অফ থটসে। তার মধ্যে কমিউনিস্টদের পাশাপাশি ছিলেন মুসলমান এবং খ্রিস্টান। পরবর্তীকালে আরএসএস তাকে অনেক সংশোধন করে, কিন্তু মুর্শিদাবাদের এই বাস্তবতার মধ্যে, অর্থাৎ একদিকে প্রবল সেবাযোগ্য, একদিকে মাধবরাও সদাশিব গোলওয়ালকারের দীক্ষাভূমি, অন্যদিকে দাঙ্গা, ভয়ঙ্কর দাঙ্গার বাস্তবভূমি, তা থেকে কি মুর্শিদাবাদ আজও বেরোতে পারল? ভবিষ্যতে কি বেরোতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন মুর্শিদাবাদে, তার বহু প্রতীক্ষিত যাওয়া, তার জন্য বহু প্রতীক্ষার পর মুর্শিদাবাদের মানুষের তাকে পাওয়া। তো যাওয়ার পর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? নরমে গরমে যা বললেন তার মানে সোজা করলে দ্বারা এটাই, আপনাদের পায়েও ধরতে রাজি আছি, আবার যদি বলেন যে তাতে মানবেন না, তাহলে সম্মুখ সমরে নামতেও রাজি আছি, কিন্তু দাঙ্গা করবেন না, দাঙ্গা করতে দেব না। প্রথমে মুখ্যমন্ত্রী বক্তব্য। বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না।
কিন্তু যারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তারা সন্তুষ্ট হয়ে ফিরলেন কি? তাদের মধ্যে অনেকে তো বললেন যে তারা আসলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করতে পারলেন না। তাদেরকে নিয়ে আসা হয়েছিল এটা বলেই যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। মুখ্যমন্ত্রীর ভাষায় তারা দাঙ্গা পীড়িত বা হিংসা বিধ্বস্ত মানুষ। তাদের পরিবারের মানুষ কেউ খুন হয়েছেন, তাদের অনেকটা আবার কলকাতায় নিয়ে আসা নিয়ে এক প্রশ্ন নাটক হয়ে গিয়েছে। আবার মানুষকে না হারালেও সর্বস্ব হারিয়েছেন এমন সর্বহারা মানুষও ছিলেন। তারা কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী যে এলো তো আমাদের পোড়া ছাইটি কেন দেখলো না? এখানে কি দেখলো? এখানে তো ফুল সাজানো আছে, ফুল সাজানো তো মুখ্যমন্ত্রী এলো, আর পুড়িয়ে যে ছাই করে দিয়েছে ওই ছাইটা দেখতে এলো না, তাহলে কি করতে এলো? কিছু বলবার সুযোগ পেলাম না, আমাদেরকে ঢুকতে দিল না। মুখ্যমন্ত্রী তো এলেন না, আসলে আমাদের ভালো হতো। পরে বলতাম কি এরকম এরকম আমার বাড়ি গেলা দেখাইতাম পুরেছে। ভাবতো যদি তাহলে ঠিকই আসতো, ভাবেনি বলে তো আসেনি। বলছি কি আমাকে অক্ষম মানুষ আমাকে যেতে দাও, তাও দিল না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা স্বভাবতই এমন সুযোগ ছাড়েননি, তার কানে নিশ্চয়ই পৌঁছেছে। রাজ্য মানবাধিকার কমিশন থেকে অনতি দূরে আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকেই বা তার উদ্দেশ্যকেই একেবারে নস্যাৎ করে দিতে চেয়েছেন। কিভাবে শুনুন। এরা বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার, বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। এরপরে যে প্রশ্নটা আসা খুব স্বাভাবিক, আমি ঠিক সেই প্রশ্নটা রেখে আজকের বিতর্ক শুরু করব। আমার আজকের বিতর্কের ইস্যু মুর্শিদাবাদে মমতা, আস্থা পেল জনতা, এটাই আমার আজকের প্রশ্ন, এটা নিয়ে আজকের বিতর্ক। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার ঠিক ডান দিকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, সৌরভপ্রিয়বাবু রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। আমার ঠিক বাঁ দিকে শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন আমার একেবারে বাঁ দিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। এবং আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ। আমি আমার পিসিআরের সহকর্মীদের অনুরোধ করব স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ এবং হুমায়ুন কবিরকে শুধুমাত্র স্ক্রিনে আপাতত রাখতে। দুজনের সঙ্গে আমার কিছু সংক্ষিপ্ত কথা বলবার আছে। প্রথমে হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শুরু করি। জেলার একজন বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী আজ আপনার জেলায় গিয়েছিলেন, আপনি কি মুখ্যমন্ত্রীর সফরের পর নিশ্চিত মানুষের যে আস্থা প্রয়োজন ছিল সেটা তারা ফিরে পেয়েছেন মুখ্যমন্ত্রীর সফরের পর? নিশ্চয় নিশ্চিত। মুখ্যমন্ত্রী এসেছেন গতকাল, তার আগে থেকেই মুর্শিদাবাদের মানুষ খুব নিশ্চিন্তে আছে। যে ঘটনা 11 বা 13-তে ঘটেছিল শামশেরগঞ্জের জাফরাবাদে বা ধুলিয়ানে, সেই ঘটনা অতীত হয়ে গিয়েছে। নিশ্চয়ই জঘন্যতম ঘটনা ঘটেছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদেরকে যেভাবে নৃশংসভাবে বাড়ি থেকে টেনে খুন করা হয়েছে, সেই খুনের বর্বরোচিত ঘটনার ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশ পিটির শামশেরগঞ্জ থানা থেকে 10 জন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কাস্টডিতে নেওয়া হয়েছে। নিশ্চয়ই রাজ্য পুলিশের নেতৃত্বে, মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ পিডির নেতৃত্বে, শামশেরগঞ্জ থানার নেতৃত্বে আগামী দিনে জুডিশিয়াল থেকে নিশ্চয়ই দৃষ্টান্তমূলক সাজা এই জঘন্য অপরাধে যারা আপনি আশাবাদী। বেশ, আমার সঙ্গে থাকুন স্বামী প্রদীপ্তানন্দ, কার্তিক মহারাজ। তিনি একটি বৈঠকের মাঝখানে, আসন্ন বৈঠকের মাঝখানে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য রাজি হয়েছেন। আমি কার্তিক মহারাজ আপনার কাছে প্রশ্ন করব, আপনি কতটা আশাবাদী মানুষের আস্থা ফিরেছে বলে? প্রথমত মুর্শিদাবাদ আমরা বহুদিন যাবৎ আছি, আমি 50 বছর। সেখানে আমাদের হিন্দু মুসলমান একে অপরের সাহায্য, এবং যে ওখানে হুমায়ুনবাবু বসে আছেন ওনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের
আমার জীবন যৌবনের বেশিরভাগ সময়টাই মুর্শিদাবাদ। 50 বছর, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল এবং 10 বেডেড হসপিটাল, রিসেন্টলি আনন্দলোকের হাসপাতাল ওখানে তৈরি হয়েছে। সুতরাং মুর্শিদাবাদের স্বাধীনতার পরেও এরকম ধরনের আমাদের হিন্দু মুসলমানের বিভাজন আমি অন্তত দেখিনি। এনআরসির সময় যে ঘটনা ঘটেছিল সেটা এনআরসি কোথায় চালু হয়েছে, এনআরসি কি হবে, সেটা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তারা ব্যাখ্যা করবেন, কিন্তু সাধারণ ওই 20 বছর 16 বছরের বাচ্চাগুলো তারা ক্ষেপে যেভাবে একতরফাভাবে লুট তরাজ করেছেন সেটা বর্বরচিত, নিন্দনীয়। পরবর্তীকালে যারা রাজনৈতিক ওখানে নেতৃত্বে আছেন তারা নানা রকমভাবে এটাকে মিলনের চেষ্টা করেছেন। অথচ দিল্লিতে যখন এনআরসি পাস হয় তখন 8 জন এমপি বর্তমান রাজনৈতিক ক্ষমতা দলের তারা অনুপস্থিত ছিলেন। এবারে যেটা হয়েছে ওয়াকফ নিয়ে, ওয়াকফ লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, সেখানে তর্ক বিতর্ক হতে পারে ওয়াকফ কী জিনিস, এটা সাধারণ মানুষ জানে না। এবং সেখানেও 3 জন এমপি অনুপস্থিত ছিলেন। পরবর্তীকালে এই ওয়াকফ নিয়ে গ্রাম বাংলার আমাদের যারা 20 বছর 22 বছরের মানুষ একতাবদ্ধ হয়ে যেভাবে মালদার মথুরাপুর, যেভাবে ধুলিয়ান জাফরাবাদ এলাকায় ঘটনা ঘটেছে, আজকে হুমায়ুনদা বলছেন যে নির্মম বর্বরচিত আক্রমণ, বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পিতাকে রক্ষা করতে গিয়ে পুত্রকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সুতরাং এটা ভীষণভাবে নিন্দনীয়। ভারত সেবাশ্রম সংঘের যে সেবা কাজ ওখানে চলছে, যেটা আপনি প্রথমেই বর্ণনা করেছেন সারগাছি মিশন দিয়ে অখণ্ডানন্দ স্বামীজিকে নিয়ে, এখানেও পূজ্য স্বামী হিরণময়ানন্দজি মহারাজ এসেছিলেন। ঔরঙ্গাবাদ প্রথম আমাদের সেন্টার, সেখানে সমস্ত বিড়ি কোম্পানি বর্তমানে যারা আছেন তারা সাহায্য করেছেন, আগে যারা ছিলেন তারা সাহায্য করেছেন। এবং আমার যে ওখানে এতগুলি স্কুল, এতগুলি হসপিটাল, তার বেশিরভাগ অর্থই আমাদের বিড়ি কোম্পানিরা দিয়েছেন। তো সুতরাং আমাদের মধ্যে এই যে বাইরন বিশ্বাসের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, তার বাবা মারা গিয়েছিলেন, আমার সঙ্গে খুবই সম্পর্ক ছিলেন, অ্যাম্বুলেন্স দিয়েছেন। সুতরাং আমাদের মধ্যে এটা ছিল না। আজকে এই নোংরা রাজনীতি করতে গিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন নিয়ে এসছেন। আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভূমিকা, সেটা নিঃসন্দেহে আজকে উনি একটা বলছেন নানা রকমভাবে, সেটা খুবই খারাপ লাগছে, দুঃখজনক ব্যাপার। অথচ ওখানকার সাধারণ মানুষ, মহারাজ আমি একটা ছবি আপনাদের মাঝখানে রাখছি। আমি জানি আপনি ইতিমধ্যেই সেই ছবিটার কথা বললেন। আপনি এবং হুমায়ুন কবির কেউই এই ছবির সত্যতা কখনো অস্বীকার করবেন না, সেটা আমি খুব ভালো করে জানি। ছবিটা বাইরন বিশ্বাসের বাবার তার শেষকৃত্যকালীন একটি ছবি, শেষকৃত্যের একটি অনুষ্ঠানের ছবি, 31শে অক্টোবর 2024। অর্থাৎ এই ছবির আগে হুমায়ুন কবির, যার জন্য প্রথম ভয়ঙ্কর বিতর্কিত কথা বলে একেবারে নিশানায় আসেন তার বিপরীত রাজনৈতিক দলের, বিরুদ্ধ রাজনৈতিক দলের, সেই ভয়ঙ্কর মন্তব্য হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনে। আবার এই ছবির আগে স্বামী প্রদীপ্তানন্দ, কার্তিক মহারাজ আপনাকে লক্ষ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী একবারে নাম করে যে নিশানা, সেটাও ঘটে গিয়েছে। এর অনেক পরে 31শে অক্টোবর 2024 আপনি এবং হুমায়ুন কবির বাইরন বিশ্বাসের বাবার শেষকৃত্য অনুষ্ঠানে এরকম একসঙ্গে আপনাদেরকে দেখা যাচ্ছে এবং আপনারা নিশ্চিতভাবে অন্য সব কিছুর ঊর্ধ্বে কাজটিকে মনে করেছিলেন বলে পাশাপাশি আসতে পেরেছিলেন। আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার তাহলে একটাই প্রশ্ন, আমি এক এক করে প্রশ্ন করব। মহারাজ, প্রথমে আপনাকে, তারপরে হুমায়ুন কবিরকে। আপনারা দুজন একসঙ্গে হাতে হাত মিলিয়ে জাফরাবাদে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, ধুলিয়ানে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এর থেকে বড় মঞ্চ এবং প্রয়োজন কি থাকতে পারে স্বামী প্রদীপ্তানন্দ এবং হুমায়ুন কবিরের এক হওয়ার? আমি
আমি ওখানে ধুলিয়ানে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বিশেষ করে আমি উদ্যোগী নিয়ে তার পরের দিনই দুদিন পরেই আমি ত্রাণ পাঠিয়েছি, কাপড়, লুঙ্গি এবং চাল, ডাল এবং বিভিন্ন জায়গায় যা পেয়েছি ওখানে আমরা দিয়েছি এবং পরবর্তীকালে আমি যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এগুলো আমি জানি মহারাজ, এবং এগুলো আমরা সবাই জানি, এ নিয়ে সত্যি কোনো সন্দেহ নেই। সাধারণ প্রাকৃতিক দুর্যোগেও তো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন কি ভয়ঙ্কর সেবা কাজ করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলছি আপনাদের একসঙ্গে যাওয়ার কথা। হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই শুনছেন আমি কি বলছি। একসঙ্গে আর আপনি এবং স্বামী প্রদীপ্তানন্দ যান না কেন? তাহলে বেশ ভালো হয় তো। মুখ্যমন্ত্রী তার রোজ থাকবেন না, শুভেন্দু অধিকারীও রোজ যাবেন না। নিশ্চয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। স্বামী প্রদীপ্তানন্দজি বা কার্তিক মহারাজজি, উনি এবং আমি যে এলাকায়, উনি বেলডাঙ্গা 1-এ বসবাস করেন, আমি বেলডাঙ্গা 2-এর শক্তিপুরে বসবাস করি। দীর্ঘ 50 বছর ধরে উনি আছেন এখানে, অনেক স্কুল প্রতিষ্ঠান উনি চালান। সত্যিই বলছি, কার্তিক মহারাজজির সঙ্গে আমাদের আজ পর্যন্ত কোনো মতবিরোধ বা কোনো দাঙ্গা লাগার মতো বা কোনো সংঘর্ষের মতো কোনো ঘটনা আজ অবধি ঘটেনি। কখনো কখনো একজন বহরমপুরের বাসিন্দা সত্যেন চৌধুরী, আজ থেকে প্রায় 12-13 বছর আগে, তিনি গত 2 বছর আগে খুন হয়েছেন, মারা গিয়েছেন বহরমপুরে। তার বাড়িতে কালী পুজো হতো, সেখানেও মহারাজজি যেতেন, একসঙ্গে মহারাজজি উদ্বোধন করতেন কালী পুজোর প্রতিমা, আমি সেখানে প্রেজেন্ট থাকতাম। কাজেই আমাদের মধ্যে, মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের মধ্যে যেমন কোনো বিভেদ নেই। জঙ্গিপুর লোকসভায় প্রণববাবুর মতো ব্যক্তিত্ব 2বার সাংসদ হয়েছেন, তার ছেলে অভিজিৎ মুখার্জিও সেখানে সাংসদ হয়েছেন। কাজেই আজকের যে কথা উত্থাপন হচ্ছে যে হিন্দু আর মুসলমান জাতপাত নিয়ে যে কথা বলা হচ্ছে, যে শুধুমাত্র হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস হিন্দু হওয়ার জন্য তাদের খুন হতে হয়েছে, এটা মান্যতা দেওয়া যায় না। যারা দুষ্কৃতী, যারা সব বুঝলাম হুমায়ুনবাবু। আমি আবার আমার প্রশ্নে ফিরে আসছি হুমায়ুনবাবু। কেমন হয় যদি আপনি এবং স্বামী প্রদীপ্তানন্দ একসঙ্গে হরগোবিন্দ দাসের বাড়িতেও যান আর ইজাজ আহমেদের বাড়িতেও যান? আপনারা যখন কালী পুজো মঞ্চে একসঙ্গে যেতে পারেন, আপনারা যখন বাইরন বিশ্বাসের বাবার শেষকৃত্যে একসঙ্গে যেতে পারেন, তাহলে কেন ধুলিয়ান আর জাফরাবাদে একসঙ্গে যেতে পারেন না? আমরা নিশ্চয়, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই কার্তিক মহারাজজির যে কোনো জায়গায় আমি যেতে রাজি। কারণ এখানে টিভি লাইনে বসে কথা দিচ্ছেন, পুলিশ পিটির যারা টিভি লাইনে বসে কথা দিচ্ছেন, স্বামী প্রদীপ্তানন্দের সঙ্গে যাবেন একসঙ্গে মানুষকে বোঝাতে। নিশ্চয় নিশ্চয়, যে কোনো মুর্শিদাবাদ জেলার শান্তি স্থাপনের জন্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য যে কোনো মঞ্চে হুমায়ুন কবির কোনো বাধা হবে না। বেশ, কার্তিক মহারাজজি কার্তিক মহারাজ, আপনি কি হুমায়ুন কবিরকে নিয়ে একসঙ্গে এই উদ্যোগে যাবেন? হুমায়ুন কবির তো রাজি। আমারও, আমি সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবায় ব্রতী। সুতরাং আমার ধর্ম সম্পর্কে বলবো সেটা আলাদা কথা, কিন্তু আমাদের সম্প্রীতি সমন্বয়, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন এই যুগ মহামিলনের যুগ, মহাসমন্বয়ের যুগ। সেই মহামিলন, মহাসমন্বয়ের বার্তা নিয়ে নিঃসন্দেহে যাব। এবং আমাদের হুমায়ুনবাবু তো বলছেন, উনি আমাদের বেলডাঙ্গা আশ্রমে এসছেন, আমাদের জগদ্ধাত্রী পুজো চাঁদাও দিয়েছেন, আমার সঙ্গে সম্পর্ক আছে, যেটা বাইরন বিশ্বাসে ওখানে গিয়ে তো আমার তো অনেকেই খুব সমালোচনা করছিলেন। সেখানে একটি স্মৃতিসভা, সেখানে সবাই এসছেন, সেখানে আমাদের ইউসুফ পাঠানজি ছিলেন, সেখানে আবু তাহের ছিলেন, সেখানে আমাদের বিশ্বাস ছিলেন, সবাই এমএলএ এমপি সবাই এসছেন। যেহেতু মুর্শিদাবাদে 50 বছর যাবৎ আমি আছি, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী তাদের সঙ্গে আমার পরিচিতি, তারা আমার সাহায্য নেন। আবু তাহেরের একটা ঘটনায় আমাদের ওখানে একটা ব্রিজ নিয়ে হয়েছিল ডুবতলা, আমি সবার আগে সাহায্য বাড়িয়ে দিয়েছিলাম এবং সেখানে প্রচার হলো মহারাজজি বিক্রি হয়ে গেল, মাথা বিক্রি করে দিলেন। তো সেটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সম্প্রীতি, আমরা পাশাপাশি থাকবো, এটাই ভারতবর্ষ। নানা ভাষা, একদমই তাই। স্বামী প্রদীপ্তানন্দ মানে কার্তিক মহারাজ এবং হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই
আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারাই ভাবুন, যদি স্বামী প্রদীপ্তানন্দ এবং হুমায়ুন কবিরের একসঙ্গে জাফরাবাদ ধুলিয়ানে যেতে আপত্তি না থাকে, যদি একসঙ্গে কালী পুজোতে শেষকৃত্য অনুষ্ঠানে কি মুসলমান বাড়িতে কি হিন্দু বাড়িতে যেতে আপত্তি না থাকে, তাহলে ইজাজ আহমেদ আর হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আলাদা করে রাখাটা কার স্বার্থে, কাদের স্বার্থে, কাদের আপত্তি, কারা চালাকি করছে? মুখ্যমন্ত্রীর নজরদারিতে বাংলায় মক ড্রিল কাল থেকে। মুখ্যমন্ত্রীর নজরদারিতে কাল থেকে বাংলায় মক ড্রিল। আপনারা জানেন আজকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশিকা আসে, গতকাল নির্দেশিকা আসে, আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করা হয় ভার্চুয়ালি। তত্ত্বাবধানে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের 17টি জেলায় অতি স্পর্শকাতর বলে ইতিমধ্যে চিহ্নিত। ক্যাটেগরি 2 হিসেবে রয়েছে কলকাতা সহ 13টি জেলা। এই সব জেলাগুলিতেই মক ড্রিল হবে মুখ্যমন্ত্রীর নজরদারিতে আগামীকাল থেকে। আজকের বিতর্কে ফিরে আসবো। মুখ্যমন্ত্রী আজ গিয়েছিলেন মুর্শিদাবাদে, যার জন্য আমার একটা সোজা সাপটা প্রশ্ন আছে শঙ্কুদেব পান্ডা আপনার কাছে। বাইরন বিশ্বাসের বাবার শেষকৃত্যের অনুষ্ঠানই হোক, অথবা বহরমপুরের অধুনা প্রয়াত সত্যেন চৌধুরীর বাড়ির কালী পুজোই হোক, হুমায়ুন কবির এবং কার্তিক মহারাজ একসঙ্গে দেখা সাক্ষাৎ করেই থাকেন, সহাস্যমুখে ছবিও তুলে থাকেন। তাহলে এই দুজনের পক্ষ নিয়ে বা এই দুজনের পক্ষ নিচ্ছি মনে করে যারা মারামারি করছে এবং মরছে খুব দুর্ভাগ্যজনকভাবে, তাদের জন্য তো আসলে তাদেরকে কি বোকা বানানো হচ্ছে শঙ্কুদেব পান্ডা? মানে একটা মুখ্যমন্ত্রীর সফর, বিরোধী দলের নেতার সফরে কি সত্যিই আস্থা ফিরবে, নাকি আস্থা ফেরানো অনেক বেশি ভালো উপায় এই ছবিগুলো, এই মেজাজগুলো গণমাধ্যমে দেখানো বারবার এবং ওনাদের দুজনে একসঙ্গে যাওয়া? কোনটা মনে হয়? প্রথম কথা হচ্ছে, অনির্বাণ দা আমায় মার্জনা করবেন, একজন সাধুর সাথে ওই হুমায়ুন কবিরের মতো একটা অসাধুর কখনো মিল হতে পারে না। আপনি কার্তিক মহারাজের এমন কোনো স্পেসিফিক কমিউনিকেশন আমি শেষ করিনি অনির্বাণ দা, এতক্ষণ শুনেছেন, 1 মিনিট বলেনি, আপনি শেষ করিনি, আমি রিপ্লাই দেব করবেন। আপনি যতবার অমিলের কথা বলবেন ততবার এই ছবিগুলো কিন্তু সামনে থাকবে। ছবিতে বললাম কিন্তু আবার বাইট শোনা দেবে। যারা একটু আগে স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, ছবিতে প্রমাণ হয় না, কথাতেও প্রমাণ হয়। বলুন। এই হুমায়ুন কবির বলেছে যে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাদের দল তৃণমূল কংগ্রেস পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আর 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলছি, আপনি যে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করছেন, ওখানে যারা এসব কাণ্ড করেছে তাদের উপর নিয়ন্ত্রণ হুমায়ুন কবিরের নেই, অন্য কোথাও থেকে হচ্ছে কলকাঠি নাড়া হয়েছে। হুমায়ুন কবির তো নিমিত্ত মাত্র। তাই হুমায়ুন কবির বলে তাহলে যখন ওই 30% কে ভাসিয়ে দেওয়ার কথা বললেন তখন আপনি ইগনোর করলেন কেন? কারণ ইগনোর করলেন আজকে বলছেন কিছু না, সেদিনকে অনেক কিছু বলেছেন। হুমায়ুন কবিরকে গুরুত্ব দেইনি, হুমায়ুন কবিরের এই বক্তব্যকে এন্ডোর্স করে দিল তৃণমূল কংগ্রেস। কি করে? তার সরকার এখনো পর্যন্ত তার সরকার তাকে গ্রেফতার করেনি, তাই এন্ডোর্স করেছে। আমি অনির্বাণ এক লাইনে শেষ করব। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা দাঙ্গা করবেন না। আপনি কি করছিলেন? আপনার প্রশাসন কি করছিল? বুঝলাম। আপনার পুলিশ কেন ঘটনাস্থলে যায়নি? সরকারের আরে ওনারা করবেন না, আপনার পুলিশ বসে দেখবে। সব লোক এখানে চলে আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশকে তো সব সময় নিশানায় আসতে হবে, তার কারণ তারা ক্ষমতায় আছেন। না না, তারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতায় আছেন, তাও দাঙ্গা হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন দাঙ্গা হয়েছে, ফলে তারা নিশানায় থাকবেন। আমি বলছি মানুষগুলোকে নাচাচ্ছে যারা, একেবারে পরিষ্কার বলছি। আপনি আমাকে বলছেন আমি কি দেখে বলছি? ওদের চেয়ারম্যান তো দেখলেন না, ঘুরে বেড়াচ্ছে। শঙ্কুদেব পান্ডা অনেক ছোটবেলা, আমি বলছি মানে এই বিজেপির আমলটা বলে নয় বা অন্য আমলেও নয়, একদম কংগ্রেসই আমলে ছোটবেলাতে আমাদের তমস বলে একটা টেলি সিরিয়াল হতো, দেখে নেবেন, একদম দূরদর্শন 1-এ দেখাতো রাতের দিকে। একবার দেখে নেবেন প্লিজ, একবার দেখে নেবেন। কেন এই কথাটা বললাম? এক লাইন, অনেক লাইন বলবেন, একটা লাইন আমি অনুরোধ করছি, জাস্ট সিঙ্গেল লাইন। আচ্ছা সিঙ্গেল লাইন বলুন। আরেকটা মতের সাথে আপনার আমি একমত হতে পারলাম না। আপনি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের সাথে এই এজাজ আহমেদ একে এক থালায় রাখবেন না, কারণ এ হচ্ছে মানুষ খুন করেছে, প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন গুলি চালিয়েছে, তাই মারা গেছে। আর এদেরকে সরাসরি হিন্দু আচরণ দিয়ে খুন করা হয়েছে। এ কি জন্য মরেছে? একে দিয়ে কোন হিন্দু খুন করেছে? আপনি জানেন? আমি কথা জানি না, কারণ ইজাজ আহমেদ, সরাসরি শঙ্কুদেব পান্ডা পুলিশ বলেছে ওদের সাথে হরগোবিন্দ দাসের শুনুন দুজনকে আপনি একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে এত সম্প্রীতি দেখিয়ে লাভ নেই। না কোনো সম্প্রীতি নয়। শঙ্কুদেব পান্ডা, আপনি সম্প্রীতি দেখাবেন? আস্তে শঙ্কুদেব পান্ডা শুনুন, একটু মন দিয়ে শুনুন। একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে আপনার উচিত কোনো কথা বলবার আগে যাচাই করে নেওয়া। যেমন আপনি বলেন ইজাজ আহমেদ কি পুলিশের গুলিতে খুন হয়েছে, আপনি শিওর? শিওর? হ্যাঁ একদম। পুলিশ এক সেকেন্ড মুখ্যমন্ত্রীর অভিযোগ আছে, অনেকবার জিজ্ঞাসা করছি, মুখ্যমন্ত্রীর অভিযোগ আছে BSF
এবং হচ্ছে সরাসরি আজ অবধি জানা পুলিশ, যায়নি। রাজ্যের পুলিশ আজ বলেছেন, অবধি জানা যায়নি। হচ্ছে গুলি তার করেছে। কারণ কোনো হিন্দু মারেনি না, না, তো? তার কারণ কোনো হিন্দু তার মারেনি কারণ তো? এক মিনিট কোনো হিন্দু তার ইজাজ কারণ আহমেদকে মারেনি ইজাজ তো? আহমেদের বলুন না ভাই। শঙ্করদেব পান্ডা আপনি শঙ্করদেব sure? পান্ডা শঙ্করদেব পান্ডা আপনি sure আমি কি করে হিন্দু শিওর হব? হয়েছে? আমি কি করে আপনি শিওর হব? sure হিন্দু শঙ্করদেব হয়েছে? শঙ্করদেব 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 তাহলে দুজনকে শঙ্করদেব এক থালায় ঠান্ডা রাখবেন না। ঠান্ডা মাথায় ভাবুন হিন্দুদের শঙ্করদেব ঠান্ডা মাথায় করে করে মারা। শঙ্করদেব শঙ্করদেব ইজাজ আহমেদকে শঙ্করদেব প্রতিরক্ষা দপ্তরে শঙ্করদেব শুনুন 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 শঙ্করদেব আসল কথা শঙ্করদেব আসল কথা শোনাই ইজাজ আহমেদের শরীরে বিধে যাওয়া বুলেটটার ব্যালিস্টিক সেই টেস্টই বুলেটটা কোনো হয়নি হিন্দু পাঠায়নি। না না কোনো ব্যালিস্টিক টেস্ট কোনো হয়নি হিন্দু পাঠায়নি। আপনি জানেন না কোনো হিন্দু আমিও জানি না কে পাঠিয়েছিল কোনো হিন্দু পাঠায়নি। সৌরভপ্রিয় দত্ত ইজাজ আহমেদের শরীরে বিধে যাওয়া বুলেটটার ব্যালিস্টিক টেস্ট করার দায়িত্ব বিএসএফ এর ছিল না, কেন্দ্রীয় সরকারের ছিল না, অমিত শাহ বা নরেন্দ্র মোদীর ছিল না। এটা কার ব্যর্থতা? প্রথমে বলি জয় জগন্নাথ। এখন জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। ব্যর্থতা কার? না না আমি বলছি দিলীপ ঘোষের বিভিন্ন বয়ানের জন্য শঙ্কুদেব পান্ডা মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে, যার জন্য উনি প্রথমেই বললো যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মানি না। আমি আজকে প্রথমে TV9 বাংলাকে ধন্যবাদ জানাবো, কারণ প্রচুর চ্যানেল যে কাজটা করতে পারেনি আজকে TV9 সেই কাজটা করে দিল, যে অন্তত একটা শান্তির বার্তা মুর্শিদাবাদের বুকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা মিডিয়ার দায়িত্ব TV9 পালন করেছে, তার জন্য প্রথমে ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিন, কিন্তু আমি পাল্টা ধন্যবাদ জানাতে পারছি না। শোনাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমায়ুন কবির যে স্বামী প্রদীপ্তানন্দকে এক্ষুনি বসে আপনারা দেখলেন খোলাখুলি সার্টিফিকেট দিলেন, উনি কোনো দাঙ্গার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে আমি বিশ্বাসই করি না। হুমায়ুন কবির বলছেন, তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ সম্পর্কে কি বলছেন একবার শুনুন। এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। সৌরভ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্রিমিনাল অফেন্স করেছেন বলে মনে করেন, যার নামে একদম নাম করে করে অভিযোগ করছেন, হুমায়ুন কবির তাকে মুক্ত করছেন। আমি ওই জন্য জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি না খেলাটা কার কাদের? হুমায়ুন কবির একবারও বলেনি যে এই দাঙ্গার ব্যাপারে বা এনআরসির সময় দাঙ্গার ব্যাপারে কার্তিক মহারাজের কোনো ভূমিকা ছিল না। একটু আগে বসে বলেছেন, এই বয়ানটা কখনো একটু আগে বসে বলেছেন, একটু আগে এই কথাটা বলেনি। কোনো দাঙ্গার সঙ্গে উনি কোনোদিন যুক্ত আছেন না, আমি কিছু জানি না। আমি বলি স্পষ্ট বলেছেন হুমায়ুন কবির, একটু আগে সবাই গোটা রাজ্যের মানুষ শুনে না এটা বলেছে যে উনি কোনো দাঙ্গার সঙ্গে কোনো যুক্ত ছিল না। আমি বাইটটা কাটিয়ে আনতে বলবো। হ্যাঁ, বাইটটা কাটিয়ে আনতে বলবো। এই প্রোগ্রাম শেষ হওয়ার আগে বাইটটা কেটে চলে আসবে, শুনিয়ে দেবো। আমি একটা কথা পরিষ্কার বলি, সেটা হচ্ছে যে ওই স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ যেহেতু উনি চেয়েছেন, উনি মহারাজ, কিন্তু তুমি প্রশ্ন করলে না কার পাল্লায় পড়ে এখন কি হচ্ছে। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে ওনার স্বামীজি, উনি স্বামীজি ছেড়ে গিয়ে ওনার স্বামীজি না, উনি এখানে বসে রাজনৈতিক দলে কথা বলে কথা বলে এবং মুশকিল বাড়িতে ভাসতে হচ্ছে। আমার সময়টা তো আমাকে দিতে হবে। ওনার স্বামীজি যে আদর্শ, সেই আদর্শ উনি পরিত্যাগ করেছে যখন থেকে উনি ওনার হোয়াটসঅ্যাপ বিভিন্ন বিজেপি গ্রুপে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হুমায়ুন কবির সেটা মনে করছেন না। এক মিনিট হুমায়ুন কবির মনে করছেন না, মুখ্যমন্ত্রী মনে করছেন, সৌরভবাবু মনে করছেন। সতেরবাবু, আপনি ধাঁধার কোনো উত্তর পেলেন? আজকে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যাওয়া, যেখান থেকে সবকিছুর উৎপত্তি, সেই উৎপত্তির পিছনে হুমায়ুন কবির স্বামী প্রদীপ্তানন্দকে বা কার্তিক মহারাজকে ক্লিনচিট দিচ্ছেন। ওনার কোনো ভূমিকা ছিল না, উনি কিছু করেননি। স্বামী প্রদীপ্তানন্দ বলছেন হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তিনি ধুলিয়ান মুর্শিদাবাদের যে কোনো জায়গায় যেতে রাজি আছেন। হুমায়ুন কবিরকে নিয়ে যাওয়ার মতো কোনো সমস্যা নেই। দেখুন, আমি যদি ভুল না জেনে থাকি তাহলে আপনার প্রোগ্রামের ফরম্যাটটা হচ্ছে প্রথম রাউন্ডে সবাই আনইন্টারাপ্টেড বলবে। আমি আশা করছি আপনি সেটাকে মেনটেন করবেন, সেই পরিবেশটাকে আপনি মেনটেন করবেন, সেটা যেন ব্যাহত না হয়। প্রথমেই অনুষ্ঠানটা শুরুতেই আমি তেল সাবান শ্যাম্পুর মতো খানিক্ষণ গোলওয়ালকারের বিজ্ঞাপন শুনলাম। আপনি আপনার মতো করে বলেছেন। আমি এই প্রসঙ্গে খালি বলে দিই, যে গোলওয়ালকার মুর্শিদাবাদে বড় হয়েছেন, সেই মুর্শিদাবাদ বা দীক্ষিত হয়েছেন ইত্যাদি যা বললেন, যে যার ফলে কিনা উনি নাকি কিছুটা অর্গানিক্যালি বোধহয় লিখে ফেলেছেন বলে আপনি ইঙ্গিত করলেন, যে ভারতের আমাদের মূল শত্রু ব্রিটিশরা নয়, কমিউনিস্ট, মুসলমান এবং খ্রিস্টানরা শত্রু। ঘটনাচক্রে সেই মুর্শিদাবাদ, হ্যাঁ, ঘটনাচক্রে সেই মুর্শিদাবাদেই সিরাজউদ্দৌলা এবং মীর মদন, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আবার হিন্দুর ঘরে জন্ম নেওয়া মোহনলাল, তিনিও ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আবার এই মুর্শিদাবাদেই মুসলমানের ঘরে জন্ম নেওয়া মীর জাফর,
পাশেই হিন্দুর ঘরে জন্ম নেওয়া কৃষ্ণচন্দ্র, জৈন পরিবারে জন্ম নেওয়া জগৎ শেঠ, তারা দেশের পিঠে ছুরি মেরেছিলেন। অতএব মুর্শিদাবাদের জলমাটির ইতিহাস থেকে গোলওয়ালকার কিন্তু এটাও চাইলে শিখতে পারতেন যে দেশপ্রেমিকদেরও আলাদা করে ধর্ম হয় না, দেশদ্রোহীরও আলাদা করে ধর্ম হয় না, যে কোনো কারণেই হোক না কেন হ্যাঁ শিখতে পারতেন। সেখানে কেন শেখেননি সেটা অন্য প্রসঙ্গ, যেহেতু আপনি শুরু তো এই কথাগুলো বলেছিলেন তাই আমি এই কথাটা বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে সেই ইতিহাসটা এখনো পর্যন্ত কীরকম চলছে আপনি দেখুন অনির্বাণ, আপনি নিশ্চয়ই এটা জানবেন। আমাদের পশ্চিমবাংলার তো বটেই, ভারতেরই খুব সম্ভবত নদী ভাঙনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটা হচ্ছে শমশেরগঞ্জ। এবং নদী যখন ঘর ভাঙছে, পাড় ভাঙছে, গ্রামকে গ্রাম ডুবিয়ে দিচ্ছে, সেই নদীও কিন্তু হিন্দু মুসলমান দেখছেন না। কি হিন্দু কি মুসলমান, আগের দিন যার গৃহস্থালী ছিল পরের দিন জলের গর্ভে। কিন্তু দেখুন শমশেরগঞ্জের খবর আমরা দেখতে পাচ্ছি দাঙ্গার জন্য, এই ভাঙন থেকে শুরু করে সত্যিকারের মানুষের যে যন্ত্রণাগুলো হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের, সেটাকে নিয়ে নয়। 3 নম্বর কথা দেখুন, আমি একটা জায়গায় শঙ্কুদে পণ্ডার সাথে একমত। তার কারণটা হচ্ছে ইজাজ আহমেদের পরিবারের কাছে আমরা গেছিলাম, যেরকম হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের কাছে আপনারা জানেন যে একই দিনে যাওয়া হয়েছিল। মোহাম্মদ সালিম গেছিলেন এবং প্রথম রাজ্যের রাজনৈতিক নেতাদের মধ্যে তিনিই গেছিলেন, তারপরে যারা গেছেন সবার যাওয়াটাই স্বাগত, কিন্তু গেছিলেন। আমি একটা জায়গায় একমত, ইজাজ আহমেদের পরিবারেরও এটা বক্তব্য এবং এলাকার লোকেদেরও এটা বক্তব্য যে ইজাজ আহমেদ মারা গেছে পুলিশের গুলিতে, এইখানে কোনো ভুল নেই। এবার আমি একটা কথা বলি অনির্বাণ, না কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট না সেটা তো আছে, আমি অন্য প্রসঙ্গে কথাটা বলছি। অনির্বাণ, আমি এবং সুদীপ্ত গুপ্ত একসঙ্গে মিছিলে গেছিলাম, কেমন চোখের সামনে সুদীপ্তকে মরতে দেখেছি, তাও কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের মারে। আমরা মহিদুল বিদ্যার সঙ্গে একসঙ্গে মিছিলে গেছিলাম। ঘটনাচক্রে আমার জীবনের 2টো মিছিল যেখানে গেছিলাম এবং 2জন সতীর্থকে হারিয়ে ফেলেছিলাম। সুদীপ্ত হিন্দু পরিবারে জন্ম দেওয়া, মহিদুল বিদ্যা মুসলমান পরিবারে জন্ম নেওয়া, পুলিশের গুলিতে মরেছিল। আমি দেখিনি আমার চোখের সামনে, কিন্তু আমি জানি দাড়িভিটের রাজেশ এবং তাপস, 2 ছাত্র, তারা পুলিশের হাতে মরেছে। কথাগুলো আমি এই কারণে বলছি, পুলিশের হাতে মরেছে, অতএব সে খুনি, অতএব সে ঝামেলা করতে গেছিল। পশ্চিমবাংলায় কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের হাতে মরার জন্য খুনি হতে হয় না, এই ইনফারেন্স টানা যায় না। অতএব আমি এটাই বলছি, দয়া করে যেন আমরা কাশ্মীরের জঙ্গিদের মতো মানসিকতায় মানুষ না হয়ে যাই, যেখানে কার বাঁচা উচিত আর কার মরা উচিত সেটা আমরা ধর্ম থেকে নির্ধারিত করব। আমার লাস্ট কথা এখানে আমি বলছি, লাস্ট কথা আমার এখানে বলছি একদম, কার্তিক মহার এই হুমায়ুন কবিরকে সত্যি এই নিয়ে সমালোচনার 100টা জায়গা রয়েছে। কারণ আমরা সবাই জানেন হুমায়ুন কবির এর আগে বিজেপিতে ছিলেন, যে কোনো কারণেই হোক ধান্দার জন্য তৃণমূলে গেছেন। আমি সবসময় সেই সব লোকেদেরকে পছন্দ করি যারা আগে তৃণমূলে ছিল, পরে সিবিআই খেয়ে বিজেপিতে গেছে। আমি সময় দেবো। তার আগে একটু আজকে জনমত এবং জনরায়টা দেখিনি, দেখানোর কারণ আছে। একটু কথা যদি বলতে পারি এটা নিয়ে, জনমত সেরা 3টে জনমত আজকে দেখাই। আমার যা প্রশ্ন ছিল আজকে জনরায়, তার ভিত্তিতে দেওয়া সেরা 3টে প্রশ্ন, বাংলার জনমতে আপনাদের সেরা 3টে মন্তব্য আজকের জন্য। কল্যাণ জানা বলছেন অনেক দেরিতে গেলেন, আগে যাওয়া জরুরি ছিল। মুখ্যমন্ত্রী কি দেরিতে গেলেন মুর্শিদাবাদে? প্রশ্ন করেছিলাম মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কবে মণিপুর যাবেন প্রধানমন্ত্রী, সৌমেন চ্যাটার্জির পাল্টা প্রশ্ন, সম্ভবত তৃণমূল সমর্থক। মুখ্যমন্ত্রী সঠিক সময়ে মুর্শিদাবাদে গিয়েছেন, রাজু সাহা বলছেন সম্ভবত তৃণমূল সমর্থক। আমি এবার আপনাদের রায় দেখাবো। আমি জিজ্ঞাসা করেছিলাম মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী, একটু দেরি হয়ে গেল। আজকের জনরায় আপনারা কত সংখ্যায় কোন দিকে রায় দিয়েছেন? 93% বলেছেন হ্যাঁ দেরিতে গিয়েছেন, 7% মনে করছেন না। প্রায় 32,000 ভোট পড়েছে শুধুমাত্র ইউটিউবে, এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অন্য সোশ্যাল মিডিয়ায় ভোট পড়েছে। স্টেডিয়ামে বললেন যে আমি এখন মুর্শিদাবাদ যাচ্ছি না, কারণ আমি গেলে ওখানে ঝামেলা বাড়বে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে একটা উপদ্রুত এলাকায়, দাঙ্গা বিধ্বস্ত এলাকায় আমি গেলে ঝামেলা বাড়বে, তার মানে তিনি নিজের অপদার্থ হওয়ার সার্টিফিকেটে সই করছেন। আপনি মুখ্যমন্ত্রী, আপনি সবার মুখ্যমন্ত্রী, আপনি গেলে তো ঝামেলা থাকলেও সেটা বন্ধ হবে। আপনি নিজে মনে করেন যে আপনি গেলে ঝামেলা বাড়বে, কেমন মুখ্যমন্ত্রী আপনি? এটা কি আস্থা ফেরে? তাহলে আমি একটাই কথা বলবো, মানুষের আস্থা ফিরেছে, বিজেপির ষড়যন্ত্র ওখানে শেষ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রতিষ্ঠা করে এসছে, তাই আজকে সবাই শান্ত হয়ে মমতা ব্যানার্জি যাবেন বলে ওখানকার লোকেরা ভয়ের চোটে কলকাতা চলে কেউ নেই, সব লোকেরা কলকাতা চলে এসছে। আপনি এই পরিহাসটা কেন করছেন? দিলীপ ঘোষকে নিয়ে আপনার 1000টা বক্তব্য থাকতে পারে, প্লিজ দিলীপ ঘোষ সময় একেবারে শেষ। আমি আবারও একই কথা বলে শুরু করব। আজ অনির্বাণের চক্রব্যূহে আমি আপনাদেরকে এমন 2জন মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেছিলাম, এমন 2জন মানুষের কথা আপনাদের কাছে শুনিয়েছি, যাদের 2জনকে আপনাদের সামনে বরাবর উপস্থাপিত করা হয়েছে একজন আরেকজনের সঙ্গে লড়ছেন বলে। একজনের নাম হুমায়ুন কবির, আরেকজনের নাম স্বামী প্রদীপ্তানন্দ। আপনারা প্রথম 20 মিনিট 25 মিনিট দেখে নিয়েছেন আজকের চক্রব্যূহে। এদের 2জনের কোনো লড়াই নেই, এরা নিজেরাই বলছেন। তাহলে লড়াইটা কাদের? যারা লড়ছেন বুঝে লড়ছেন তো? আমি শুধু এইটুকু বলে আজকে অনির্বাণের চক্রব্যূহ শেষ করব। সঙ্গে থাকুন TV9 বাংলায়।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH